বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে 3% বেশি। শুধু তাই নয়, 2020-21 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হয় প্রায় 7%, এবং এই ধারা চলতে থাকে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। উন্নয়নের সাথে সাথে আমাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সাপ্লাই চেইনের সাথে যত বেশি যুক্ত হচ্ছে, তত বেশি বৈশ্বিক অস্থিরতার গভীরতর প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী পণ্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে, এবং এর ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। মূল্যস্ফীতি আমাদের দেশে এখনো 9% ঘরে রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের দেশে সুদের হার বাড়াতে থাকলে আমাদের দেশে ক্যাপিটাল ফ্লো কমে যেতে থাকে। একই সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পায়। এর ফলে আমাদের চলতি হিসাবের ভারসাম্যে বড় ঘাটতি তৈরি হয়। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়তে থাকে, এবং এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার উল্লেখযোগ্য ডেপ্রিসিয়েশন ঘটে। আমাদের মূল্যস্ফীতি বেশি হওয়ার এটা একটা প্রধান কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি, এবং আরও কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। গতকাল উপস্থাপিত বাজেট বক্তৃতায় মুদ্রানীতি এবং রাজস্ব নীতির আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেছি। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2010 সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও আমরা কিন্তু তা 2 বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে, এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমরা লক্ষ্য রাখছি।